নমস্কার। আমরা এখন আলোচনা করব স্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ব্রিটিশ রুল বাংলাতে কিভাবে স্টাবলিশড হচ্ছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত একটু আলোচনা করব। তো এই ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার প্রশাসনকে দখল করার জন্য যে সমস্ত ষড়যন্ত্রগুলো করেছিল, যে সমস্ত সিচুয়েশনগুলো তৈরি করেছিল, সেই সময় দেশীয় যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল তাদের সম্পর্কে, তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে, সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা আজকের এই আলোচনার মধ্যে নিয়ে আসব। তো এখানে যেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বাংলার নবাব কে আলীবর্দী খাঁ। এই আলীবর্দী খাঁ কিন্তু 1756 খ্রিস্টাব্দের 10ই এপ্রিল মারা যায়। তাহলে আলীবর্দী খাঁর মৃত্যু হচ্ছে কবে? 1756 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল। এবার আলীবর্দী খাঁর আবার ছিল 3 জন কন্যা, তার কোনো সন্তান বা পুত্র সন্তান ছিল না। কি ছিল? 3 কন্যা। তো 3 কন্যার মধ্যে বড় কন্যা যে ছিল তার নাম কি? ঘসেটি বেগম। মধ্যম কন্যা যে ছিল তার নাম আমরা পাইনি। আর কনিষ্ঠ বা তৃতীয় যে কন্যা ছিল তার নাম হলো আমিনা বেগম। ঠিক আছে, এই 3খানা তার কন্যা। বড় কন্যা ঘসেটি বেগমের নাম আমরা পরে পড়ব। মধ্যম কন্যা যে আছে সেই মধ্যম কন্যার পুত্র একজন ছিল যাকে পূর্ণিয়ার শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল, তার সম্পর্কেও আমরা পড়ব। ঠিক আছে, শৌকত জং যেটাকে বলা হচ্ছে। আর তৃতীয় কন্যা যার নাম হচ্ছে আমিনা বেগম, এই আমিনা বেগমের পুত্রই কিন্তু ছিল সিরাজউদ্দৌলা। তো এই হলো ব্যাপার। এবার সাধারণত রাজার মৃত্যুর পর তার পুত্রই সিংহাসনে বসে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজার তো 3 কন্যা, তাহলে কি হবে সম্ভব? তাহলে দেখা যাচ্ছে যে আলীবর্দী খাঁর খুব প্রিয় যে নাতি তার নাম ছিল মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ বলছি, আলীবর্দী খাঁর যে সব থেকে প্রিয়তম নাতি তার নাম ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। অর্থাৎ সিরাজউদ্দৌলাকে কেন্দ্র করেই কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি পলাশির যুদ্ধ কিন্তু সংঘটিত হচ্ছে। কেন সংঘটিত হচ্ছে? তার কারণ এই ঘসেটি বেগম এবং শৌকত জং এরা দুজন মিলেই কিন্তু ষড়যন্ত্রটা করেছিল, আর অন্যান্যরাও কিন্তু এই ব্যাপারে মদত দিয়েছিল বা সাহায্য করেছিল। তাহলে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আলীবর্দীর পরে যে সিংহাসনের দাবিদার, অর্থাৎ বাংলার সিংহাসনের দাবিদার 3 জনের নাম আমরা জানতে পারছি, বা সিচুয়েশন ওরকমই। 1 নম্বর ঘসেটি বেগম, যে নাকি ঢাকার নায়েব দেওয়ানের দায়িত্ব পান। তার অবস্থান কোথায় ছিল? মতিঝিল প্রাসাদ। যদি বলা হয় ঘসেটি বেগম কোথায় ছিল? মতিঝিল প্রাসাদে। তাকে সাহায্য করতেন কে? হোসেন কুলি খান। তাহলে ঘসেটি বেগমের দায়িত্ব কি ছিল? ঢাকার যে নায়েব, সেই নায়েব দেওয়ানের দায়িত্ব কিন্তু পালন করতে হচ্ছে ঘসেটি বেগম। আর তার যে বাসস্থান সেটা ছিল হচ্ছে মতিঝিল প্রাসাদ। আর এই কাজে তাকে সাহায্য করতো, অর্থাৎ ঘসেটি বেগমকে সাহায্য করতো হোসেন কুলি খান। যাই হোক, মধ্যম কন্যার পুত্র তার নাম শৌকত জং, আর একে কিন্তু পূর্ণিয়ার শাসনকর্তা নিয়োগ করা হয়েছিল। আর 3 নাম্বার হচ্ছে সিংহাসনের আরেকজন দাবিদার হচ্ছে তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগম। ঠিক আছে, এই আমিনা বেগমেরই পুত্র ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। তাহলে এই 3 জন হচ্ছে বাংলার সিংহাসনের কিন্তু দাবিদার ছিলেন আলীবর্দী খাঁর মৃত্যুর পরে। তো এবার দাবিদার তো 3 জন আছে, কিন্তু দেখা যাচ্ছে কি শেষ পর্যন্ত সিংহাসনে বসেছিল সিরাজউদ্দৌলা। এবার সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছে, এরা দুজন পায়নি, তাহলে তো সমস্যা। ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে শৌকত জং আর এদিকে ঘসেটি বেগম, এরা দুজন কিন্তু সিরাজের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা কিন্তু শুরু করেছিল। তো এই চক্রান্ত তো শুরু হয়েছে, তো এইরকম অবস্থা। তাহলে কি বলা হচ্ছে যে ঘসেটি বেগম ছিলেন ঢাকার শাসনকর্তা নওয়াজিশ মোহাম্মদ খাঁর পত্নী। এর পরিচয় একটু দেওয়া হচ্ছে। ঘসেটি বেগম তার শাসনকর্তা কোথাকার ছিল? ঢাকার শাসনকর্তা নওয়াজিশ মোহাম্মদ খাঁর পত্নী ছিলেন হচ্ছে এই ঘসেটি বেগম। তারপরে বলা হচ্ছে তার 2 জন প্রিয় পাত্র ছিল। কার 2 জন প্রিয় পাত্র? নাকি ঘসেটি বেগমের 2 জন প্রিয় পাত্র ছিল। ঠিক আছে, তারা ঢাকার নায়েবি দেওয়ান রাজবল্লভ ও তার পুত্র কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লভ। তাহলে যদি বলা হয় যে রাজবল্লভ আর কৃষ্ণবল্লভ এরা কার লোক? এক কথায় তারা হচ্ছে ঘসেটি বেগমের কিন্তু লোক। ঘসেটি বেগমের খুব প্রিয় পাত্র ছিল 2 জন।
রাজবল্লভ, আর একজন হচ্ছে তার পুত্র কৃষ্ণদাস বা কৃষ্ণবল্লভ। এরা কোন পদে আসীন ছিল? এরা ছিল ঢাকার নায়েব দেওয়ান। ঠিক আছে, তো যাই হোক, এরকম একটা ব্যাপার, এই নামটা আমরা পাবো। এই রাজবল্লভ যে আছে তার পুত্র কৃষ্ণবল্লভ, এরা টাকা পয়সা মাঠটার দিয়ে চলে গেছিল কোথায়? ইংরেজদের কাছে, যে আশ্রয় নিয়েছিল, ইংরেজদেরকে সিরাজ ফেরত দেওয়ার কথা বলেছিল কৃষ্ণদাসকে, তাও দেয়নি। তারপরেই কিন্তু বিরাট ভাজন হয়েছিল, সিরাজদৌল্লা কিন্তু সেখানে আক্রমণ করেছিল, অর্থাৎ কলকাতা আক্রমণ করেছিল, তারপরে আলীনগর নাম দিয়েছিল। তো এরকম বিষয়গুলো আছে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, সিরাজদৌল্লা 15 মাস রাজত্ব করেছিল। এবার এখানেকার এইটুকু আছে ঘসেটে বেগম সম্পর্কে। সিরাজদৌল্লা কতদিন রাজত্ব করেছে? মাত্র 15 মাস কিন্তু রাজত্ব করেছিল। সিরাজদৌল্লার পিতার নাম কি ছিল? নাম ছিল হচ্ছে জৈনুদ্দিন আহমদ। ঠিক আছে, জৈনুদ্দিন আহমদ। তিনি প্রাদেশিক নায়েব নাজিম ছিলেন। সিরাজের পিতা প্রাদেশিক নায়েব নাজিম। তার মায়ের নাম আমিনা বেগম। সিরাজের পিতা জৈনুদ্দিন মোহাম্মদ, মাতা আমিনা বেগম, আর সিরাজের যে স্ত্রী তার নাম ছিল হচ্ছে লুৎকাউন্নেসা। ঠিক আছে, এই তিনটে নাম কিন্তু আমাদের মোটামুটি জেনারেল নলেজের জন্য জানতে হবে। আর নেট সেট পরীক্ষা, সেটেও আশা করি এটা না আসা সম্ভাবনা আছে, নেট পরীক্ষার জন্য এটা দেখতে হবে এই নামটা। হ্যাঁ, কারণ এটা খুবই ডিটেলের কোশ্চেন। যাই হোক, এখন পরীক্ষার যা অবস্থা তাতে কম্পিটিশন হাই, অতএব আমাদেরকে খুব ডিটেল কিন্তু জানতে হবে। এবার বলা হচ্ছে সিরাজের যে সমকালীন, সিরাজ যখন সিংহাসনে আছে বা সিংহাসনে বসেছে, বাংলার নবাব হয়েছে, তো সিরাজের সমকালীন কলকাতার গভর্নর কে ছিলেন? কলকাতা তো ওই ব্রিটিশদের অধীনে, তাই তো, সেখানে ছিল ড্রেক সাহেব। কলকাতার গভর্নর কে ছিলেন? ড্রেক সাহেব। সিরাজের শত্রু কৃষ্ণদাস পরিবারের, কি বলছে, সিরাজের শত্রু কৃষ্ণদাস পরিবারের, এখানে পরিবার কথাটা সপরিবারে, হ্যাঁ সপরিবারে ধনরত্ন সহ কলকাতায় গিয়ে গভর্নর ড্রেক সাহেবকে উৎকোচ প্রদান করে আশ্রয় নিয়েছিল। এই যে কৃষ্ণদাসের নামটা একটু আগে আমরা বলেছিলাম যে ঘসেটি বেগমেরই একটা লোক, ঠিক আছে, মানে ওর দলের লোক। এই টাকা পয়সা মার দিয়েছিল, মার দিয়ে সমস্ত পয়সা টয়সা নিয়ে সপরিবারে চলে গেছে কোথায়? কলকাতায়। যে ড্রেকের কাছে গেছে যে আমাকে হেল্প করুন, আমাকে থাকার জায়গা দিন, নাহলে আমাকে বাংলার নবাব কিন্তু হত্যা করবে, তার জন্য আমাকে এখানে আশ্রয় দিন, তার জন্য আমি আপনাকে পয়সা দেবো কিছু, ঘুষ এক কথায়, উৎকোচ মানে ঘুষ। এবার ব্রিটিশরা দেখতে পাচ্ছে যে ঠিক আছে আমি টাকা পাচ্ছি, অতএব আমি ওকে রাখলাম। কিন্তু এদিকে সিরাজদৌল্লা যখন তাকে ফেরত দেওয়ার কথা বলছে, তখন কিন্তু ব্রিটিশরা আর ফেরত দেয়নি। কেন? তার কারণ ব্রিটিশরাও চাইছিল যে একে কীভাবে সিংহাসন থেকে সরানো যায়। তো যাই হোক, এরকম একটা সিচুয়েশান ছিল। এই ফলে দেখা যাচ্ছে সিরাজ বিরোধী চক্রান্তে যুক্ত থাকার জন্য ঘসেটি বেগম কিন্তু মতিঝিল প্রাসাদে বন্দী হন। সিরাজ বুঝতে পারলো যে এই যে চক্রান্ত, কে করেছে এই চক্রান্তের পেছনে কে আছে? ঘসেটি বেগম। তো সেই জন্য ঘসেটি বেগম কিন্তু তাকে, মানে সিরাজ কিন্তু ঘসেটি বেগমকে, মানে তার কি হবে, মাসি, তাকে কিন্তু মতিঝিল প্রাসাদে কিন্তু বন্দি করে কিন্তু রেখে দিয়েছিল। তো এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে কৃষ্ণদাসকে কিন্তু ইংরেজরা ছাড়েনি বা বাংলার নবাবের কাছে কিন্তু পাঠায়নি। এবার যেহেতু পাঠালো না, ফলে দেখা যাচ্ছে আস্তে আস্তে বাংলার নবাবের সাথে কিন্তু ইংরেজদের কিন্তু একটা দূরত্ব তৈরি হয়েছিল। ঠিক আছে, সেই দূরত্বটা বিরোধিতায় পরিণত হয়, তারই পরিণত হয় কিন্তু চরম পরিণতি হচ্ছে যুদ্ধ। তো আমরা এখানে যেটা দেখব যে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধিতার কারণগুলো কি কি ছিল। 1 নম্বর কারণ হিসাবে দেখতে পাচ্ছি যে উপঢৌকন প্রদানে অনীহা। যদি, মানে যখন কোনো রাজা নতুন সিংহাসনে বসতো, তাই সেই রাজাকে সম্মান জানানোর জন্য বা সম্মান জ্ঞাপনের জন্য বিভিন্ন উপহার কিন্তু বিভিন্ন বণিক, বিভিন্ন উচ্চপদস্থ কর্মচারী, হ্যাঁ, এরা কিন্তু উপঢৌকন হিসাবে কিন্তু পাঠাতো রাজাকে আর কি। কিন্তু মানে কি হয়, কেউ যদি প্রধানমন্ত্রী হয় বা রাষ্ট্রপতি হয়, তাহলে কি হবে, তার যে একটা সেরিমনি হয়, তখন তাকে আমন্ত্রণ করে, তাকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বা রাষ্ট্রপ্রধানরা ওয়েলকাম করে, এই যে ব্যাপারটা, তো সেটাই শুভেচ্ছা বার্তা জানানো। তো তিনি যে রাজা হয়েছে তাকে তো একটা শুভেচ্ছা বার্তা জানাতে হবে, তো এই শুভেচ্ছা বার্তা কিন্তু জানায়নি। এটাই হচ্ছে উপঢৌকন প্রদানে অনীহা। কাদের অনীহা? ইংরেজদের অনীহা। 2 নাম্বার, যে বাংলা যে জায়গাটা, সেই জায়গাটাতে যদি কোনো কাজ করে বা কোনো অ্যাক্টিভিটিস করে, তাহলে কি সেখানকার যে নেতা অর্থাৎ রাজা, তার কাছ থেকে তো পারমিশন নিতে হবে। পারমিশন না নিয়েই দেখা যাচ্ছে কিন্তু এখানে
কি বাংলাতে বিনা অনুমতিতে কিন্তু ইংরেজরা দুর্গ নির্মাণ করে নিয়েছিল। এটা একটা গেল, যে বাংলার রাজার পারমিশন ছাড়াই বাংলাতে দুর্গ বানিয়েছিল। আর কি 3 নম্বর বলছে কৃষ্ণদাসকে আশ্রয় দান। এই যে ড্রেক সাহেব কি করেছিল, কৃষ্ণদাসকে উৎকোচ নিয়ে এখানে আশ্রয় দিয়েছিল, অর্থাৎ কলকাতায় আশ্রয় দিয়েছিল। তো সিরাজ এটাকে তাকে কৃষ্ণদাসকে ফেরত দেওয়ার কথা বললেও তারা কিন্তু সেই কানে নেয়নি। তো সিরাজ কার মাধ্যমে খবর পাঠাবে? সিরাজ কিন্তু দূত পাঠিয়েছিল, রাজার দূত, তার নাম ছিল নারায়ণ দাস। এই নারায়ণ দাসকে পাঠানো হয়েছিল কলকাতায়। কেন? যে এই যে আপনারা এই যে কাজগুলো করছেন এটা ঠিক না, একে ফেরত দেন, রাজা বলছে, আর নবাবের অনুমতিতে, মানে নবাব বলেছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই নারায়ণ দাসকে যখন পাঠায় সিরাজের দূত নারায়ণ দাস, তাকে যখন পাঠানো হয়েছিল ইংরেজরা কিন্তু তাকে অপমান করে সেখান থেকে বের করে দিয়েছিল। তো যেহেতু অপমান করেছিল, তো মানে কি বলা হয় যে রাজদূত অপমানিত যদি হয় তার মানে সেটা অপমান করা হবে কাকে? তাহলে সেই রাজাকে অপমান করা হবে। তো সেটাই ব্যাপার। আর কি দস্তকের অপব্যবহার, যে দস্তক বা ছাড়পত্র যে দেওয়া হয়েছিল, ঠিক আছে, এই ফারুক শেয়ারের ফরমানের ওই সময় যে ছাড়পত্র দেওয়া হয়েছিল বার্ষিক 3,000 টাকার বিনিময়ে, দেখা যাচ্ছে ব্রিটিশরা কি করেছে, ওরা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ছাড়টা দেওয়া হয়েছে বিনা শুল্কে বাণিজ্যের জন্য। এবার ইউরোপ থেকে যে সমস্ত কর্মচারী, ইংরেজ কর্মচারীরা এসেছিল, যাদের দ্বারা আর কি ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ভারতবর্ষে রান করেছে, তারা কি করতো, এই কোম্পানির নাম দেখিয়ে কিন্তু নিজেরা কিন্তু ব্যক্তিগত ব্যবসা কিন্তু করতো। আর ওই নিজেদের ব্যক্তিগত ব্যবসা আর নামটা করতো কার? ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ফলে কি ট্যাক্সটা দিতে লাগতো না। তো এইরকম একটা অবস্থা। এর ফলে দেখা যাচ্ছে ভারতের যে বণিকরা ছিল তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এই ব্যাপারটা কিন্তু সিরাজ বুঝতে পেরেছিল। তো এই সমস্ত যে কারণগুলো, এই কারণগুলোর জন্য কিন্তু সিরাজের সাথে ইংরেজদের কিন্তু একটা বিরোধ বেঁধেছিল। তাহলে সিরাজের সাথে ইংরেজদের বিরোধ বাঁধার কারণ কি? 1 নাম্বার উপঢৌকন প্রদানে অনীহা, 2 নাম্বার বিনা অনুমতিতে দুর্গ নির্মাণ, 3 নাম্বার কৃষ্ণদাসকে আশ্রয় দান, 4 নাম্বার সিরাজের দূত নারায়ণ দাসকে অপমান, আর 5 নাম্বার দস্তকের অপব্যবহার। তো এই সমস্ত কারণের জন্য সিরাজের সঙ্গে ইংরেজদের কিন্তু বিরোধিতা শুরু হয়েছিল। এবার এই বিরোধিতার ঘটনাকে বিভিন্ন ঐতিহাসিক আবার ক্ষেত্রে কি হচ্ছে, সিরাজ এবং ইংরেজ কোম্পানির সংঘাতের জন্য সিরাজকেই আবার দায়ী করা হচ্ছে ঐতিহাসিক মহল থেকে। তো কোন কোন ঐতিহাসিক করবে? সাধারণ ব্যাপার, ইংরেজ ঐতিহাসিকরাই করবে, কারণ তারা নিজেদেরকে তো দোষী করবে না। তো এই যে সিরাজের সাথে ইংরেজ কোম্পানির যে সংঘাত, সেই সংঘাতের জন্য দায়ী করা হচ্ছে সিরাজকে। এই বক্তব্য কারা দিচ্ছে? H.C. হিল, পিটার মার্শাল, ডডওয়েল আর P.E. রবার্টস। এরা বলছে, অর্থাৎ ঐতিহাসিক H.C. হিল, ঐতিহাসিক পিটার মার্শাল, ঐতিহাসিক ডডওয়েল, ঐতিহাসিক P.E. রবার্টস, এরা বলছে যে সিরাজের সাথে ইংরেজ কোম্পানির যে সংঘাত, তার জন্য সিরাজই দায়ী ছিল। এরা সেই কথাটাই বলছে। H.C. হিল কি বলছে, যে সিরাজ ও ইংরেজদের মধ্যে সংঘাতের ক্ষেত্রে নবাবের অহমিকা ও অর্থ লোভ ছিল দায়ী। কিন্তু আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে সেটা হয় না। ঠিক আছে, কারণ যেহেতু ইংরেজদের ব্যাপারে কথা হচ্ছে, ইংরেজদেরকে তো সাপোর্ট করতেই লাগবে, সেই জন্য ইংরেজের ঐতিহাসিকরা সবসময় এই ইংরেজদেরকেই কিন্তু সাপোর্ট করে গেছে। তো নবাবের অহমিকা ও অর্থলোভ ছিল দায়ী, এই কথাটা কিন্তু বলছে। এবার কোন কোন ঘটনাগুলো ঘটছে সেটা দেখতে হবে। ইংরেজদের আচরণে ক্ষুব্ধ হয়ে সিরাজ কী করলো, শেষ পর্যন্ত 1756 খ্রিস্টাব্দে 4 জুন কাশিম বাজারের কুঠি কিন্তু দখল করে নিল। ঠিক আছে, দখল করে কলকাতার অভিমুখে অগ্রসর হয় গেল। এবার তারপরে 16 জুন, 4 জুন গেল, 1756 খ্রিস্টাব্দে 4 জুন কাশিম বাজার কুঠি দখল করলো। করার পর কলকাতার দিকে রওনা দিল। রওনা করার পর 16 জুন, 4 জুনের পর 16 জুন, মানে 12 দিন পরে আর কি, 1756 খ্রিস্টাব্দে কলকাতায় থেকে পৌঁছায়। পৌঁছিয়ে ইংরেজদের যে দুর্গ ছিল, যার নাম ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, ঠিক আছে, এই ফোর্ট উইলিয়াম দুর্গ এটা কিন্তু দখল করার পর এবং গভর্নর ড্রেক সহ অধিকাংশ ইংরেজ বাহিনী কিন্তু জাহাজে কলকাতা থেকে পলায়ন করে। এই যে আক্রমণ, এটা কিন্তু ভয় পেয়ে গেছে ইংরেজরা। ভয় পেয়ে ওরা কি করেছে, ওই সময় গভর্নর কে ছিল কলকাতার? ড্রেক সাহেব ছিল। যে ড্রেক সাহেব যে কৃষ্ণদাসকে যে থাকার জায়গা দিয়েছিল, সেই ড্রেক সাহেব। এই ড্রেক সাহেব কি করেছে, ইংরেজদেরকে, মানে ইংরেজদের উপর আক্রমণ হয়েছে নবাবের, সে ড্রেক সাহেব কি করেছে, পালিয়েছে। অধিকাংশ ইংরেজ
বাহিনী জাহাজে কলকাতা থেকে পলায়ন করেছে। ঠিক আছে, এবার কলকাতা দখল হয়ে গেল। হওয়ার পর সিরাজ তখন তার নাম দিল আলীবর্দী, যে তার দাদু, তার নাম অনুযায়ী তার নাম আলীনগর। ঠিক আছে, এই আলীনগর নাম দিল, কলকাতার নাম পরিবর্তন করে নাম রাখা হলো আলীনগর। এবং কলকাতা রক্ষার জন্য তার সেনাপতি, যার নাম ছিল মানিক চাঁদ, এই মানিক চাঁদকে দায়িত্ব দিল যে তুমি এখানে থাকো, এখানে থেকে এখানকার জায়গাটা দেখাশোনা করো। করে সে মুর্শিদাবাদে আবার ফিরে চলে আসলো। তো এই হলো ঘটনা। ঠিক আছে, তাহলে 56তে চৌঠা জুন গেল, কাশিমবাজার কুঠি দখল করলো, করে কলকাতার দিকে গেল। কলকাতায় তার যাওয়ার খবর শুনে ইংরেজ বাহিনী ওরা সব পালালো, ডেক সাহেবও পালিয়ে গেল। তো সেই জায়গায় ফোর্ট উইলিয়ামটা দখল করে নিল সিরাজ। দখল করার পর নামটা চেঞ্জ করে কলকাতার নাম পরিবর্তন করে রাখা হলো আলীবর্দী খান নাম অনুযায়ী আলীনগর। আর সেই জায়গাটা রক্ষণাবেক্ষণের জন্য তার সেনাপতি মানিকচাঁদকে দায়িত্ব দিয়েও আবার মুর্শিদাবাদে ফিরে আসলো। এবার দেখা যাচ্ছে কলকাতা পতনের সংবাদ তো পেয়ে গেছে। মাদ্রাজে ছিল ওই সময় আর একটা কুঠি, সেন্ট জর্জ। ঠিক আছে, তো যাই হোক, মাদ্রাজে সেন্ট জর্জ যে কুঠি, সেখানটাতে পৌঁছালে খবরটা, সেখানকার কর্নেল ক্লাইভ, ক্লাইভ কোথায় ছিল? এই মাদ্রাজে ছিল। সেখানকার ছিল ক্লাইভ, আর আরেকজন ছিল অ্যাডমিরাল ওয়াটসন। এদেরকে কিন্তু কলকাতা পুনরুদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। তাহলে খবরটা যখন পৌঁছালো মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গে, তখন সেখান থেকে কি করা হচ্ছে, কর্নেল ক্লাইভ আর অ্যাডমিরাল ওয়াটসনকে পাঠানো হলো, যাও তোমরা যে কলকাতাটা আবার পুনরুদ্ধার করো, যে নামটাও পুরো চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, আলীনগর করে দিয়েছে। তো এইরকমভাবে তখন তারা কিন্তু আসলো। আসার পরই কিন্তু হচ্ছে ওই আলীনগরের সন্ধি। তো এবার দেখা যাচ্ছে 1757 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি মানিকচাঁদ কী করেছে, বিশ্বাসঘাতকতা করলো। এই মানিকচাঁদকে তো দায়িত্ব দিয়ে গেছে সিরাজ, মানিকচাঁদ কী করলো, বিশ্বাসঘাতকতা করলো। কার সাথে? সিরাজের সাথে। করে ইংরেজ সেনাপতি ক্লাইভ ফলে বিনা যুদ্ধেই কলকাতাটা পুনরুদ্ধার করে নিল। ঠিক আছে, মানে মানিকচাঁদকে পয়সা করে দিয়েছে, বোঝা যাচ্ছে। ফলে ইংরেজ সেনাপতি ক্লাইভ বিনা যুদ্ধে কলকাতা কিন্তু পুনর্দখল করে নিল। করে নবাবের হুগলি বন্দর কিন্তু পুড়িয়ে দেয়। হুগলি বন্দরটা নবাবের ছিল, ও কী করলো, নবাবের হুগলি বন্দরটা কিন্তু পুড়িয়ে দিল। শেষ পর্যন্ত বিনা যুদ্ধেই কিন্তু সিরাজদৌল্লা ও রবার্ট ক্লাইভের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষর হলো। কিছু করার নাই, কারণ যাকে দায়িত্ব দিয়ে এসছে সেই তো বিশ্বাসঘাতক, কী করবে আর মানিকচাঁদ। তো যাই হোক, আলীনগরের সন্ধি হচ্ছে, সেই সন্ধি স্বাক্ষর হচ্ছে কবে, 9 তারিখে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে 1757 খ্রিস্টাব্দে। তো এই যে সন্ধিটা হলো, এর কিছু শর্তর কথা আমরা জানি, যে ইংরেজরা বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করবে তার অনুমতি পাচ্ছে, দুর্গ নির্মাণের অনুমতি পাচ্ছে, নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলন করার অধিকার পেল। তাহলে 3খানা জিনিস কিন্তু পাচ্ছে। 1 নাম্বার বিনা শুল্কে বাণিজ্য, 2 নাম্বার দুর্গ নির্মাণ, আর 3 নাম্বার নিজের নামে মুদ্রা ছাপার অধিকার কিন্তু পেল। তাহলে আলীনগরের সন্ধি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সন্ধি ছিল। তারপরে যেটা ঘটনা ঘটলো, যে 1757 খ্রিস্টাব্দে 23শে মার্চ ইংরেজরা বাংলার ফরাসি ঘাঁটি যেটা ছিল, যার নাম ছিল চন্দননগর, চন্দননগর হচ্ছে ফরাসি ঘাঁটি ছিল, সেটা দখল যখন করলো, তো সেখানকার ফরাসি গভর্নর যে ছিল তার নাম ছিল হচ্ছে জা ল। সে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিল, মুর্শিদাবাদে আশ্রয় নিল। তখন থেকে কিন্তু একটা ঝামেলার বাতাবরণ একদম চরম পর্যায়ে কিন্তু পৌঁছালো। ঠিক আছে, যে কেন তোমরা অন্যদেরকে ব্যবসা কেন করতে দিবা না, ওরাও তো ট্যাক্স দিচ্ছে সরকারকে। তো এই নিয়ে একটা সরকারের সাথে, সরকার বলতে তখন ব্রিটিশ সরকার নয়, তখন সরকার হচ্ছে বাংলার নবাবী আমল, মানে নবাব হচ্ছে সরকার, তার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা বিরোধ বাঁধলো। তো এবার বিরোধ যখন বাঁধলো, তখন ইংরেজরাও দেখতে পাচ্ছে যে দেখি রাজার কোনো শত্রু আছে কিনা, তাহলে তাদেরকে দিয়ে রাজাকে কিভাবে শায়েস্তা করা যায়, এরকম একটা তারা ফন্দি আঁটতে শুরু করলো। তো সৌভাগ্যক্রমে এরকম একটা বাংলার নবাব বিরোধী চক্রের খোঁজও কিন্তু তারা পেয়ে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি ষড়যন্ত্রের মূল নায়ক মুর্শিদাবাদের সেই সময় মীর জাফর, রায় দুর্লভ, রাজবল্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ, উমিচাঁদ প্রমুখ। এরা কিন্তু, এই যে ব্যক্তিরা, এরা কিন্তু সিরাজকে সরিয়ে তার সেনাপতি মীর জাফরকে কিন্তু সিংহাসনে বসানোর ষড়যন্ত্র করেছিল। তো এই রকম ঘটনা বা এই রকম খবর তো চলে আসলো ইংরেজদের কানে, বাহ তাহলে তো খুব ভালো, তাহলে আমরাও তো চাই যে এই নবাবকে সরাতে, তাহলে ওদেরকে আমরা হেল্প করি। তো যাই হোক, তাদের আহ্বানে ক্লাইভ কী করলো, যোগ দিল, ক্লাইভও সেখানে যোগ দিল। ঠিক আছে, এই ষড়যন্ত্রের মূল নায়কই ছিলেন কিন্তু রবার্ট ক্লাইভ, যে কীভাবে তাদের নবাবকে
নবাবের পতন ঘটানো যায়, ঠিক আছে? এই নিয়ে কিন্তু এরা ষড়যন্ত্র কিন্তু করেছিল। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই ষড়যন্ত্রের মাধ্যমে কিন্তু শেষ পর্যন্ত পলাশির যুদ্ধ হচ্ছে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন, এবং শেষ পর্যন্ত কি পলাশির যুদ্ধে কিন্তু বাংলার নবাব অর্থাৎ সিরাজউদ্দৌলা কিন্তু পরাজিত হলো। সেই সময় থেকেই কিন্তু বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু প্রশাসনিকভাবে তাদের যে ক্ষমতা সেটা আস্তে 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 স্টেপ বাই স্টেপ তারা দখল করতে শুরু করলো বা গ্রহণ করতে শুরু করলো, এবং শেষ পর্যায়ে 65 অর্থাৎ 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ এবং 1765 খ্রিস্টাব্দের এই সময়কাল থেকে অর্থাৎ দেওয়ানি লাভের মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখানে পুরো ক্ষমতাটা অর্থাৎ প্রশাসনিক পুরো ক্ষমতাটা কিন্তু তাদের দখলে কিন্তু নিয়ে নিল। তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বাংলাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রশাসনিক ক্ষমতাটা দখল করেছিল। তো মোটামুটি এই অংশটা কিন্তু তোমরা দেখবে এখান থেকে কিন্তু সমস্ত পরীক্ষাতেই কিন্তু কোশ্চেন হয়, কারণ বাংলার নবাবী কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। কেন গুরুত্বপূর্ণ হচ্ছে তার কারণ এই জায়গা থেকেই কিন্তু ভারতবর্ষের ইতিহাসের একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। কোন অধ্যায়? নাকি ভারতবর্ষে কলোনিয়াল পিরিয়ড, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা দেখতে পাবো যে কলোনিয়াল পিরিয়ডটা শুরু হচ্ছে, অর্থাৎ ব্রিটিশ পিরিয়ডের কিন্তু সূচনা হয়েছিল। সেই কারণে কিন্তু আমাদের এই যে টপিক, যে ব্যাকগ্রাউন্ড, ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রশাসনিক ক্ষমতা দখল করার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো আজকের মতো আমাদের আলোচনা এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।